আমি শুরু করিনি। থিম পুজো আসলে অগ্রণী ভূমিকাটা ছিল। থিম পুজো আসলে রামচন্দ্র শুরু করেছিলেন। আচ্ছা, রামচন্দ্র শুরু করেছিলেন। কারণ কিভাবে ব্যাপারটা তো আমরা তো বাসন্তীকালে বসন্ত উৎসব দেখি এবং দুর্গাপুজো দেখতাম। এই যে অকাল বোধন একটা অন্য থিম নিয়ে শুরু করেছেন শ্রী রামচন্দ্র, এটা আমরা কেউ করিনি। এই যে বলা খুব মুশকিল। আর যদি বলেন যে এই লাইমলাইটে নিয়ে এসেছেন এই সময় দাঁড়িয়ে, না আমিও নিয়ে আসিনি। আচ্ছা, এটা খুব অন্যায় হয়ে যাবে, ভুল বলা হবে। কারণ ধরেন আমি কুমারটুলির ছেলে, কুমারটুলির সার্বজনীনে আমি মানে শ্রদ্ধেয় শিল্পী ভাস্কর সুনীল পালকে এই থিমেটিক ঠাকুর করতে দেখেছি। আচ্ছা, পরবর্তীকালে রাজবল্লভপাড়া সরঙ্গ ক্লাবে অশোক গুপ্ত মহাশয়ের আমি ওই থিমেটিক্যালি ঠাকুর দেখেছি। আসলে থিমের যদি জনক হন উনিই হবেন। আমরা অশোক গুপ্তের নামই প্রথম বলবো। এবং তার আগে যদি বলতে হয় যে একচেলা প্রতিমা থেকে এই প্রতিমাকে মানবী রূপ দিয়ে ভাঙা, এটা কিন্তু গোপেশ্বর পাল মানে অর্থাৎ জি পাল উনি কিন্তু শুরু করেছিলেন। এটা কুমারটুলি থেকেই উঠে এসেছে বিষয়টা। কুমারটুলি এবং অধুনা কুমারটুলিতে আশেপাশে থেকে বিভিন্ন জমিদাররা তাদের মতন করে কেউ অষ্টভুজা, কেউ দশভুজা, কেউ 18 ভুজা দুর্গার রূপ কনসেপ্ট করেছেন। তো এইভাবে আমি করেছি, এটা বলা খুব অন্যায়। হয়তো উত্তর কলকাতা আমি প্রথম শুরু করি, ব্যাপারটা তাও নয় আর কি। আমি জোর গলা বলবো না বা এরকম আমার কোনো অহংকার নেই আমি থিম পুজো মানে আর্ট ছিল সেটা কোথাও আপনাকে আড়ালে আপনালে এই ঠাকুর বাড়ি না থাকলে পরে বাঙালির বাংলা বলা সবকিছু শেষ। ধরুন আজকে রবি ঠাকুর বলুন, আজকে মৃণালিনী দেবী বলুন, অমন ঠাকুর বলুন, প্রত্যেকটা গগনাথ ঠাকুর প্রত্যেকে মানে প্রত্যেকটা দিকপাল এক একটা জায়গা ধরে রেখেছে। ধরুন আপনি শাড়ি পরেছেন, যে ব্লাউজ পরা রীতি ছিল না। জ্ঞানদানন্দিনী দেবী উনি হঠাৎ করে এই কামিজের যেটা আছে সেটাকে নিয়ে পরে এই যে ইনভেনশন প্রত্যেকটা মুহূর্তে, মানে ওই পরিবারটা না থাকলে পরে হতো না হয়তো। শিল্পের ক্ষেত্রেও তাই। আজকে ধরুন নব্য ভারতীয় শিল্পকলা বা আমি বলছি যে সারা পৃথিবীর এখনও সবথেকে বড় মহান পোস্ট মডার্ন আর্টিস্ট যদি হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ছবি ভীষণ গোপন, ভীষণ আপন। রবীন্দ্রনাথের ছবি নিয়ে বিশ্লেষণ করাটা খুব চাপে, কারণ আমরা এখনও আত্মস্থ করতে পারিনি। অনেক সমষ্টিগত লাইন নিয়ে একটা অবয়ব তৈরি হয় এবং উনি ওই মানে ওনার জীবনস্মৃতিতে লিখছেন যে সাহিত্য এবং সাহিত্যের ভাষার প্রতি আমার সংশয় এসছে। আমার অপরাহ্ন জীবনে পড়ে থাকবে আমার ছবি আর গান। তো একজন মহর্ষি মানুষ সে কখন বুঝতে পারে যে গান এই ছবি কবিতা লিখে আর সাহিত্য করে বেশি দিন আমি টিকতে পারবো না, কারণ এই ভাষাটা আস্তে আস্তে করে মানে বিলুপ্ত প্রায় হয়ে যাবে। এমন ভিজুয়াল আর্টের কাছে গেলেন বা এমন একটা শিল্পের কাছে গেলেন যে সুর, যদি গানের কথা নাও শুনি সুরগুলো কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে। এবং ছবি কিন্তু মনে কারো 100 কেন মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন বাঁচিয়ে রেখে দেবে। 2500 ছবি। হ্যাঁ, তো উনি একবার ইতিহাসের কাছে গেছেন, একবার ভবিষ্যতের কথা বলছেন। এই দোদুল্যমান অবস্থা পেন্ডুলামের মতন এই যে কথা বলছেন, যেখান থেকে আমি বলছি পোস্ট মডার্ন আর্টিস্ট ওনাকে। কারণ প্রচুর লাইনের সমষ্টিগত জায়গা, অনেক লাইন ফেলতে ওর মধ্যে ভুল ঠিক না, এই আলোচনাগুলো না আস্তে আস্তে ধরতে থাকে। আর পৃথিবীতে ডট বলেও কিছু নেই, লাইন বলেও কিছু নেই, তার একটা বিশালতা রয়েছে। এইখানে কি তোমার ধর একটা লাইন দিলে পাশে একটা কমপ্লিমেন্টারি লাইন দিলে আর ধীরে ধীরে ও পুরো সমগ্র জায়গাটা ধরবে। আর এখানে মাটির কাজে প্রবলেম হচ্ছে যে তোমার এখানে একরকম মাটি একরকম মাটি খড় আছে ভিতরে, কম বেশি শুকনো, মানে পারফেক্ট হয় না। কিন্তু তুমি যখন চোখ দিয়ে আলটিমেট একটা জায়গা করছো লাইন দিয়ে, ধরো ব্ল্যাক দিয়ে করলে কাটা রইলে, ও তখন হবে কি গন্ডগোল করতে শুরু করবে। মানে ধরো তুমি সামনে দেখছো দুটো চোখ সমান, কপালে মাটি কম বেশি সরে গেল, তখনই হবে প্রবলেম। ধরো ইলেকট্রিশিয়ান কীভাবে লাইট ফেলবে না ফেলবে, অর্থাৎ তোমাকে না কমপ্লিমেন্টারি লাইন ফেলে রেখে দিচ্ছে। আমার ধরো ব্লু গ্রিন ব্ল্যাককে ভীষণ কমপ্লিমেন্ট করে। আমার বাবার একটা মুড়কি চিড়ের দোকান ছিল। আমাদের বাড়িতে কেউ শিল্পকর্ম করে, তবে এই শিল্পকর্ম শুরু হচ্ছে আমার মায়ের হাত ধরে। মায়ের আসন বোনা, মায়ের তোয়ালে বোনা, তারপরে মা যেহেতু মেদিনীপুরে ছিলেন ওই গয়না বড়ি দেওয়া, কাঁথা তৈরি করা। আমি না ওই মানে প্রপার্টি অফ পভার্টি দেখে নিয়েছি। তো এটাকে উপজীব্য করে আমি কোনোদিনও নিজেকে মানে ওই প্ল্যাটফর্মে তুলিও নি আর তুলতেও চাই। বডি পেইন্টিং যেটা, এটা মানে কিভাবে ইন্সপায়ার্ড হলেন, হঠাৎ করে সেই জায়গাটাতে গেলেন কেন? মানে আমার আসলে কোনো জনারে না একদিন বেশি দিন টিকতে ইচ্ছে করে। এটাই শিল্পীর একটা মূল জায়গা। করছি হঠাৎ করে মনে হলো ঠিক আছে, দেখলাম
হিউম্যান বডিতে পেন্টিং হয় সেটা নিয়ে চর্চা করতে 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 কর্ণাটকে বাঘ সেজে ঘুরে বেড়ানো, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীনাথ বহুরূপীর কথা শুনেছি। রাইট। তো কেন আমি প্রথম কিচ্ছু করিনি, আমি জাস্ট একটু কি বলবো কাল্টিভেট করেছি, নতুন করে নিজেকে করেছি। আমাদের শিল্প, আমার মা ঘুম থেকে উঠে স্নান করে উঠে প্রথম যে টিপটা পড়লেন বিশেষ বডি পেন্টিং, এই যে পুজোর সময় পায়ে আলতা পড়ছে, এই একটা রূপ থেকে আরেকটা রূপে পৌঁছে যাও ধুম করে, মানে পুরো ভোলটাই চেঞ্জ হয়ে গেল, দিস ইজ বডি পেন্টিং। আচ্ছা, বিয়ের সময় মেহেন্দি পরা হয়, হ্যাঁ, এই সবই বডি পেন্টিংয়ের। এ তো মানে বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। তলতা বাঁশ, ওটাকে তলতা বাঁশ বলে। কোনটাকে? কোনটা? তলতা বাঁশ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এগুলো যে এখন ডোমপাড়াতে বা আমাদের ওই রামবাগানে কাজ হচ্ছে, এটাকে স্পাইরালটাকে কি বলে, গ্রাউন্ডটাকে তলতা বাঁশ। তলতা বাঁশের স্পাইরালটাকে কি বলে? ও তলতা বাঁশের চাকি, গোল করে ঘুরি ঘুরি, তলতা বাঁশের চাকটাকে চাকি, আর ওটাকে স্ট্রেট একটা, ওটাকে কি বলে? না না, ও তো রিসার্চ যখন করছে ভুলভাল বলা যাবে না, কারণ স্থানীয় ল্যাঙ্গুয়েজগুলো হারিয়ে যাচ্ছে। আমরা যারা শহুরে, আচ্ছা, যারা এলিট, আচ্ছা, তারা তো ভাষাটাকে বহন করছে না, ভাষাটাকে শেষ করে দিচ্ছে। একদম একদম। তো আজকে স্থানীয় যারা কারিগর বা মানুষজন, যারা সাবাল্টান মানুষজন, তারা কিন্তু ভাষাটাকে বহন করে নিয়ে চলেছে। একদম তাই, একদম তাই, একদম তাই। কিন্তু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যা আছে নিজস্বতা তারা বজায় রেখেছে, কিন্তু আমরা পারিনি। যে আমরা কথা বলতে বলতে এই সাবাল্টান বলেছি, ওরানি দুরানির গল্প, বাদর গলায় মুক্তোর মালা, এই শব্দগুলো ঘুরে ফিরে আসছে। এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এলিটরা বস্তির ছেলেপুলেদের বলা শুরু করেছি। এই শুয়ারের বাচ্চা, গাদার বাচ্চা, গমনামুখো, হাঁড়িমুখো, এই শব্দগুলো বলছি। এখানে কিন্তু আমার ট্যান্ডেলে সেগুলো থাকছে। আচ্ছা, কারণ আমার এখানে একটা সাধারণের বসবাস, ধরুন নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের বাস, উচ্চবিত্ত পরিবারের বাস নয়। সামনে প্রচুর বস্তির ছেলেপুলে রয়েছে, তারাই পুজোটাকে উদযাপন করে। আচ্ছা, আমার এখানে সাধারণের সাধারণত্বকে উদযাপন করা আমার কাজ, একদম, মানে সেলিব্রেট করা। সেটা করতে গিয়ে দেখলাম যে আমাদের সলিল চৌধুরী মহাশয়ের শতবর্ষ, তাকে আমরা সেলিব্রেট করবো। ও ঠিক তো, একদম। গানটাকে আমরা ভিজুয়ালি সেলিব্রেট করবো কি করে? তখন চম্পা জাগরে জাগো যে গানটা আছে, এই গানটার মধ্যে মানে এলিট সোসাইটিকে চূড়ান্ত একটা জায়গায় ধাক্কা মারার জায়গা, এত বড় একটা কালচারাল স্পেস আমাদের ভুলে যাওয়া একটা জায়গা। আমরা ওই ঠাকুমার ঝুলি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, লালকমল নীলকমল, পক্ষীরাজ ঘোড়া, সাত ভাই চম্পা, এদেরকে দিয়ে আমি বক্তব্য হচ্ছে যে আমাদের যা কিছু ভাবি বা চিন্তাভাবনা করি, কাজকর্ম করি, সব কিছু কিন্তু হিউম্যান, মানে মানুষের মস্তিষ্ক প্রসূত, ওটাই আমাদের শেষ কথা। আমরা যদি কল্পজগতে বিশ্বাস করি বা বিচরণ করি, বা আমরা সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, যেখানে যা কিছু করি সবটাই আমাদের ব্রেন ওরিয়েন্টেড। আর একটা জিনিস, যেটা সামনে হরিশাহার হাট, আচ্ছা, বুধবার আর রোববার করে হাটে আচ্ছা, কাপড় জামা বিক্রয়, যে কাপড় জামাগুলো সাধারণ মধ্যবিত্ত পরিবারের, তার ফেলে দেওয়া পরিত্যক্ত জামা কাপড়গুলো, যেগুলো পরিধেয় বস্ত্র, সেগুলো এখানে তারা প্যান্ডেলের আর্ট গুডস হিসেবে কাজে লাগাচ্ছি আমি। সঙ্গে আজকে আছেন সনাতন দিন্দা। দুর্গা পুজো সনাতন দিন্দার তৈরি করা মায়ের মূর্তি এবং তার তৈরি করা যে মণ্ডপ, সেটা ছাড়া আমরা বহু বছর ধরে এই অভ্যাসের মধ্যে চলে গেছি যে তাকে ছাড়া কোথাও একটা আমাদের পুজো দেখাটা বা এই উৎসবটা একটুখানি হলেও মানে অসম্পূর্ণ থেকে যায়। 2011 থেকে শুরু, বলুন সনাতনদা, মানে যে বলছি যে মানে একদম পুজোর মধ্যে ঢুকলেন, মানে মায়ের মণ্ডপ আরও আগে 99 থেকে, এই 98 আচ্ছা, থেকে, 98 থেকে, আচ্ছা বলুন না, মানে 98 থেকে আমার একদম এই পাড়ার উল্টো দিকে হাতিবাগান সার্বজনীন, আচ্ছা, ওখানে আমার মানে জন্মভূমি আর কি, দুর্গাপুর। ও আচ্ছা, মানে হাতে করি জন্মভূমির ওখানে, হাতেখড়ি, ডেবিউ যেটাকে বলি আমরা। আর এটা হচ্ছে আমার আতুরঘর। এটা মানে কোনটা বলছেন? দুর্গাপুজোর শিল্পীর নলিনী সরকার স্ট্রিট। তারপরে ধরুন এই শহরের অলি গলি, রাজপথ, এই বন্দর থেকে এই বন্দর, হ্যাঁ, ঘুরে বেড়ানো, প্রচুর পুজো করেছি এই 28 বছরের পরিক্রমায়। তো চলছে এইবারে। তারপরে 14 বছর পর আবার নলিনী সরকার স্ট্রিটে ফিরে এলাম একটু অক্সিজেন নিতে। আর 2011 পুজোটা মারাত্মকভাবে মানে মানে আপনাকে মানুষের কাছে পরিচিত করে তোলার জন্য 2011 পুজোটা বোধহয় কোথাও একটা ল্যান্ডমার্ক আপনার জীবনে। হ্যাঁ, সেটা বলতে পারেন,
কারণ একটা প্রত্যেকটা শিল্পী বা প্রত্যেকটা মানুষের জীবনে টার্নিং একটা পয়েন্ট টার্নিং পয়েন্ট বা ল্যান্ডমার্ক থাকে। তো একটু ইতিহাসের পুনরাবৃত্তি বারবার ধরে হয় না, হয়েছে হয়তো বা হবে হয়তো কোনো সময়ের জন্য। মানে এটা একটা ব্যাপার আছে, কোনো ধরুন সিনেমা করছে 7টা 8টা সিনেমা করলেন, একটা সিনেমা কোথাও গিয়ে একটা হিট করে গেল, হ্যাঁ পুজো করছেন না অনেক, সবাই তো আর ঋত্বিক ঘটক হতে পারে না বা সত্যজিৎ রায় হতে পারে না, এভাবে ধরে রাখা খুব মুশকিল। হ্যাঁ মানে প্রথমেই সত্যজিৎ রায় বলে তো প্রথমেই ছক্কা মেরে দিয়েছিলেন পথের পাঁচালী দিয়ে। এবার একটা আমার মনে হচ্ছিল আপনার কাজ দেখে বা এতদিন ধরে যে দেখছি, যে ধরুন আমি বলছি মানে আপনার কুমোরটুলির ব্যাকগ্রাউন্ড, মানে মৃৎশিল্পী হিসেবে আপনার একটা জীবন, তারপরে আর্ট কলেজে ওয়েস্টার্ন আর্টে ফার্স্ট, নো জোক অ্যাট অল, সেই সব মিলিয়ে তো আজকে সনাতন দিনরা, তাই না? একে অপরকে তো কমপ্লিমেন্ট করেছে ব্যাপারটা। আমি আর আলাদা করে কিছু দেখি নাই সময় দাঁড়িয়ে, মানে কোনটা মেইন স্ট্রিম আর্ট কোনটা মেইন স্ট্রিম আর্ট নয় সেটা আমরা বলবো কী করে। আজকে ধরুন দুর্গা পুজো করতে 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 এমন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, মানে এই দুর্গা পুজো ছাড়া আমি হয়তো বাঁচবো না, যতদিন বেঁচে থাকবো ততদিন এই শিল্পকে মানে বহন করে নিয়ে যাব মানে বিশ্বের আঙিনায়। কারণ ধরুন আজকে ইউনেস্কো যে ইন্টেলিজেবল হেরিটেজ তকমা দিয়েছে, এটা তো বড় কথা নয়, হ্যাঁ, কিন্তু আমাদের এই কাজ করে যাওয়া, এই যে ডিসকোর্সটা রেগুলার বেসিসে একটা উৎসবকে শৈল্পিকভাবে মানে শিল্পমুখর উৎসব তৈরি করে ফেলা, সেটা আমরা করে ফেলেছি। এবং শুধু তাই নয়, ধরুন সারা পৃথিবীতে কোথাও এরকম কোনো শিল্প বিপ্লব ঘটেনি যেখানে শিল্পীরা যৌথভাবে একটা আনঅর্গানাইজড আর্ট ফ্যাকাল্টি তৈরি করে ফেলেছে, যেখান থেকে মানে সারা রাজ্যের বা সারা দেশের আর্থসামাজিক পরিকাঠামো যুক্ত। আজকে দুর্গাপুজোর জন্য সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন আনাচে কানাচে থাকে এবং সুদূর প্রসারী, ধরুন আমি বলছি চীন থেকে যে লাইটগুলো আসে সেটার জন্য আমাদের এই মানে দুর্গাপুজো উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। তো আজকে শুধু আঞ্চলিক নয়, অঞ্চল থেকে সীমানার বাইরে বেরিয়ে দুর্গাপুজো একটা এমন একটা শিল্প তৈরি করেছে, আন্তর্জাতিক একটা উৎসব হয়ে দাঁড়াচ্ছে, আনঅর্গানাইজড একটা সেক্টর তৈরি করেছে। এবং ধরুন আমি বলছি যে ওপেন স্কাই ইউনিভার্সিটি একটা, যে ইউনিভার্সিটিতে শিখতে এলে পরে তারা বিনিময়ে টাকা পায়, এটা পৃথিবীতে বিরল। তো এরকম শিল্প বিপ্লব তো সম্ভব হলো, সেটাই তো। আর দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, সাংঘাতিক রকম সুন্দর চারিদিক হয়ে উঠছে। এই পুজোর সময় এমন এমন সব দেখি, কিছুটা মনে থেকে যায়, কিছুটা হয়তো থাকে না, তো চোখেও লেগে যায় কিছু কিছু পুজো আর কি, কি বলবেন? না এটাই হয় আসলে। ধরুন মানে সব কিছু ভালো লাগলে পরে সব কিছু তো মনে থাকে না, মনে দাগ কাটে না, মানে অনেক কাজের মধ্যে কিছু কিছু কাজ দাগ থেকে যায়, তার জন্য অনেক কাজ দরকার, প্রচুর কাজ দরকার। আজকে ধরুন মানে এই কলকাতা জুড়ে বা কলকাতার বাইরে শিল্পীরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, তাদের নিজেদের চর্চাগুলো করছে, এটা দরকার ভীষণভাবে। তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না বা পার্টিকুলার কাউকে, মানে আঁচড় কাটা কাজ, যে বলছেন না যে 2011 সালে আমার একটা কাজ মানে সবাইকে আঁচড় কেটেছিল, এই আঁচড় কাটতে গেলে পরে ওই সব কিছুর ভিড় থেকে নিজেকে বার করে দিতে হয়। মানে ব্যতিক্রমী কাজ যেগুলো আছে সেগুলো আপনা আপনি ফুটে ওঠে, এটা সব জায়গায় তাই, এটা সব ক্ষেত্রে ফিল্ডেও তাই আর কি, কোথাও গিয়ে একটা থেকে যায় কাজটা, ওটাই একটা এক্সাম্পল, লাস্ট্রিয়াস এক্সাম্পল হয়ে যায়। একটা কথা বলি যে, আচ্ছা সনাতন এটা বলুন, কলকাতার পুজো আর দক্ষিণ কলকাতার পুজোর মধ্যে কোথাও কি একটা ঘরানার ডিফারেন্স আছে, পার্থক্য আছে? আমি বলতে পারবো না, আমি কোনো আলাদা করে দেখার চেষ্টা করিনি, এটা বলা খুব মুশকিল। হ্যাঁ একটা সময় আমরা যখন শুরু করেছিলাম উত্তর কলকাতায়, আমি যখন শুরু করেছিলাম তখন আশেপাশে কেউ ছিল না এই থিম পুজো। আচ্ছা। আর দক্ষিণ কলকাতায় তখন অমরদা, তারপরে তরুণদা, বন্দনদা, এরা মানে ফাটিয়ে কাজ করছে। মায়ের মুখের আদলে কোথাও একটু তফাৎ আছে এরকম কখনো মানে আপনার চোখে পড়েনি তাই তো? আসলে আমি না ওই মানে ঘুরে ঘুরে ঠাকুর দেখার অভ্যেস ছিল না কোনো কালে, এখনো দেখি না। মাঝখানে 2008-2009 সালে আমি ওই এশিয়ান পেন্সের ফাইনাল জাজমেন্ট করতে পেরেছিলাম, সেই সূত্রেই কিছু ঠাকুর দেখা। আর আমার কিছু প্রিয় মানুষ ভাই বন্ধু আছে, পার্থ দাশগুপ্ত, ভবত সুতা, সুশান্ত পাল, এরা বলে যে যেতে তখন টুকরো টাকার কিছু কাজ দেখতে যাই, বা আমি কাজ চলতে চলতে আমি মানে যে বছর পুজো করি সেভাবে ঠাকুর দেখা হয় না আমার, তো আমি বলতে পারবো না। হয়তো বিভিন্ন প্রেস মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ায় দেখি সব চেঞ্জেস, বাট আমার চোখে পড়ে না সেরকম। থিম পুজো তো আপনি শুরু করেছিলেন? না না আমি শুরু করিনি থিম পুজো, আসলে অগ্রণী ভূমিকাটা ছিল। থিম পুজো আসলে রামচন্দ্র শুরু করেছিলেন, রামচন্দ্র শুরু করেছিলেন। কারণ কিভাবে ব্যাপারটা তো
আমরা তো বাসন্তীকালে বসন্ত উৎসব দেখি এবং দুর্গাপুজো দেখতাম। এই যে অকাল বোধন একটা অন্য থিম নিয়ে শুরু করেছেন শ্রী রামচন্দ্র, এটা আমরা কেউ করিনি, এই যে বলা খুব মুশকিল। আর যদি বলেন যে এই লাইমলাইটে নিয়ে এসেছেন এই সময় দাঁড়িয়ে, না আমিও নিয়ে আসিনি, এটা খুব অন্যায় হয়ে যাবে, ভুল বলা হবে। কারণ ধরেন আমি কুমারটুলির ছেলে, কুমারটুলির সার্বজনীনে আমি মানে শ্রদ্ধেয় শিল্পী ভাস্কর সুনীল পালকে এই থিমেটিক ঠাকুর করতে দেখেছি। আচ্ছা, পরবর্তীকালে রাজবল্লভ পাড়া সরঙ্গ ক্লাবে অশোক গুপ্ত মহাশয়ের আমি ওই থিমেটিকেরই ঠাকুর দেখেছি। আসলে থিমের যদি জনক হন উনিই হবেন। আমরা অশোক গুপ্তের নামই প্রথম বলবো, এবং তার আগে যদি বলতে হয় যে একচালা প্রতিমা থেকে এই প্রতিমাকে মানবী রূপ দিয়ে ভাঙা, এটা কিন্তু গোপেশ্বর পাল মানে অর্থাৎ জি পাল উনি কিন্তু শুরু করেছিলেন। এটা কুমারটুলি থেকেই উঠে এসেছে বিষয়টা। কুমারটুলি এবং অধুনা কুমারটুলিতে আশেপাশে থেকে উঠে এসছে। আচ্ছা, তার আগে ধরুন বিভিন্ন জমিদাররা তাদের মতন করে কেউ অষ্টভুজা, কেউ দশভুজা, কেউ 18 ভুজা দুর্গার রূপ কনসেপ্ট করেছেন। তো এইভাবে আমি করেছি, এটা বলা খুব অন্যায়। হয়তো উত্তর কলকাতা আমি প্রথম শুরু করি, বাট ব্যাপারটা তাও নয় আর কি। আমি জোর গলা বলবো না বা এরকম আমার কোনো অহংকার নেই। আমি থিম পুজো শুরু করেছি, আমরা সবাই মিলে শুরু করেছি একসঙ্গে, এক ঝাঁক থিম মানে ধরুন উৎসবের মধ্য দিয়ে একটা মেসেজ দেওয়া, সেটা আমার শুধু দুর্গাপুজো কারণ আমার ছবির মধ্যে থাকে, আমার শিল্পকর্ম সব শিল্পকর্মের মধ্যে এগুলো থাকে, সেটা বক্তব্য থাকে যেটা বলতে চান, সেটাই তো স্বাভাবিক। আপনি একটা কথা বলি, আপনার পিতা তো ছিলেন মৃৎশিল্পী, তাই তো? একদম না, আমার বাবার একটা মুড়ি মুড়কি চিড়ের দোকান ছিল। আচ্ছা, আমাদের বাড়িতে কেউ শিল্পকর্ম করেনি। আচ্ছা, তবে এই শিল্পকর্ম শুরু হচ্ছে আমার মায়ের হাত ধরে। মায়ের আসন বোনা, মায়ের তোয়ালে বোনা, তারপরে মা যেহেতু মেদিনীপুরে ছিলেন, ওই গয়না বড়ি দেওয়া আপনাকে এখনো এই প্যান্ডেলের মধ্যে তার ছোঁয়া রয়েছে। দেখুন, মানে আমি প্রথম শুনলাম কোন শিল্পী বলছেন আমি মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে এটাকে মানে শেষমেশ জীবনের আমার এবং আমার যদি উপজীব্য করে তুলেছে, মানে দ্বিতীয় মা বলেন সেটা হচ্ছে কুমারটুলি। আচ্ছা, যেখান থেকে আমি সবটা পেয়েছি। আচ্ছা, কুমারটুলি ছাড়া আমি অচল। এবং আমার কুমারটুলি যারা শ্রদ্ধেয় শিল্পী ছিলেন বা এখনো আছেন, প্রত্যেক মুহূর্তে তারা আমাকে ইন্সপায়ার করে, প্রতিটা মুহূর্তে। আপনার একটা হাম্বল ব্যাকগ্রাউন্ডও আছে, ভীষণ কষ্ট করে নিজেকে তৈরি করেছেন। না না, কষ্ট কিছু না, কারণ ধরুন যে সময় যেভাবে কেটেছে, হ্যাঁ, তখন সেটাকে কষ্ট বলা যায় না, ওটাই জীবন। একদমই তাই। শুনি না একটু সেই গল্পটা। না না, ওটা ধরুন আমি না ওই মানে প্রপার্টি অফ পভার্টি দেখে নিয়েছি। তো এটাকে উপজীব্য করে আমি কোনোদিনও নিজেকে মানে ওই প্ল্যাটফর্মে তুলিও নি আর তুলতেও চাই না। এটা কোনো সময় হয়তো কথা বলতে বলতে চলে এসছে, হ্যাঁ, বাট এটা বারবার ধরে রিপিট করা সেটা আমার পক্ষে খুব মানে কষ্টের আর কি, বা ভালো না লাগার। একদমই তাই। আর ধরুন আজকে যেটা বলার আর কি, যে এই ব্যাপারটা পুরোটা মানে মূর্তি গড়া থেকে শুরু করে প্যান্ডেলের সাজ, অনেকগুলো কথা বলছিলেন যে মানে প্রত্যেকবার নতুন করে ভাবা, এই ব্যাপারটা তো বেশ কঠিন। মানে সেক্ষেত্রে আপনাকে তো লাগাতার পড়াশোনাও করতে হচ্ছে। আমাদের যেগুলো মাইথোলজি আছে বা আমাদের যত পুরাণ আছে, মানে মায়ের রূপটাকে বিভিন্নভাবে নিজেকে আগে দেখান, তাই তো? সেটা তারপরে ইমপ্লিমেন্ট করেন। এই বিষয়টা দেখুন, প্রত্যেকটা সাবজেক্টে তাকে মানে পড়াশোনা না করে না এগোনো যায় না, জানতে হয়। তো পুজোর আগে একটু পড়ে নিই। আর এখন যেটা হয় যে মানে সারা বছর ধরে চর্চা চলতে থাকে, কেন করছি, কী জন্য করছি, তার সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড সব কিছু তৈরি করে জটিংস তৈরি করতে এবং রিসার্চ করে তারপরে কাজে নামতে হয়। দুর্গাপুজো কিন্তু একটা জিনিস করেছে, মানে ধরুন আর্ট মানে শিল্প মানে ব্যাপারটা স্টুডিও আর এক্সিবিশনই আটকে থাকতো, সেটাকে কিন্তু একদম বারোয়ারি করে একদম রাস্তায় নামিয়ে নিয়ে চলে এসেছে আমজনতার মাঝখানে। মানবেন সেটা আরো বিশেষ করে হয়েছে থিম পুজোর মধ্যে দিয়ে, বোধহয় বেশি করে হয়েছে ব্যাপারটা। দেখুন, আমার সঙ্গে না হোয়াইট কিউবের সঙ্গে এই পাবলিক আর্টের সঙ্গে আমার কোনো মানে দ্বন্দ্ব নেই। আমি বেসিক্যালি হোয়াইট কিউবের ছেলে। হোয়াইট কিউব মানে গ্যালারি, আচ্ছা, গ্যালারি বা মিউজিয়াম। আমি ওখানকার চ্যালেঞ্জটা খুব ভালো করে বুঝি। আচ্ছা, বুঝি বলে আজকে রাস্তায় নেমেছি এই পাবলিক আর্ট বা কমিউনিকেটিভ আর্ট এটা করার জন্য। এই যে স্ট্রিট আর্ট, এই কথাগুলো কিন্তু আমরা খুব শুনতাম না আগে, এখন শুনি। আমি ওটাকে একসঙ্গে করার চেষ্টা করি। ওটা ওর মতো এর মতো করা যায় না, আচ্ছা, আলাদা করা যায় না, বা কারোর সঙ্গে কারোর কোনো বিভেদ নেই। কারণ হোয়াইট কিউবের চ্যালেঞ্জটা ভয়ঙ্কর, সেটাই। আর এখানকার চ্যালেঞ্জটাও ভয়ঙ্কর, একদম দুরকম।
কিন্তু সিনেমা আর থিয়েটারের মধ্যে যে তফাৎটা বা যাত্রাপালার মধ্যে যে তফাৎটা, মানে একটা হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা, আরেকটা একদম সবকিছু সামনেই আর কি, ভুল করলে ভুল, আরেকটা ভুল করলে একটু রেকটিফাই করে নেওয়ার জায়গা আছে, তাই তো? আসলে সব কিছুর মধ্যে না সমস্যা রয়েছে, বুঝলেন তো? আচ্ছা, সব কিছুর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, সব কিছু মানে দ্বন্দ্ব থাকবেই এগুলো, নাহলে পরে একে অপরকে কমপ্লিমেন্ট করবে কী করে? ধরুন ফিল্ম একটা মিডিয়াম, হ্যাঁ, নাটক একটা মিডিয়াম, এই যে আমাদের যে স্ট্রিট আর্ট বলছেন বা পাবলিক আর্ট বলছেন, যা কিছু বলছেন, সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট, যা কিছু, প্রত্যেকটা আলাদা স্বতন্ত্র মিডিয়াম, কিন্তু প্রত্যেকের কাছে ঋণী ভীষণভাবে। একদম ভাগ করা যায় না, বলুন। ভাগ করা খুব মুশকিল, মুশকিল। ভাগ করা খুব মুশকিল। ভিজুয়াল আর্টিস্ট বলাটাই বোধহয় সবচেয়ে মানে ঠিকঠাক না এখন, মানে আপনাদের মতো একটা কমপ্লিট স্কুল অফ কি বলবো আর্ট অ্যান্ড কালচার। ভিজুয়াল আর্টিস্ট কথাটাও তো খুব নতুন। নতুন আমাদের কাছে কিছু না, কারণ আমরা তো ধরুন মানে আর্টিস্ট্রি আমাদের পড়তে হয়েছে, পড়ার পরে সেগুলো আমাদের কাছে পুরনো হয়ে গেছে, কি ল্যাঙ্গুয়েজে কে কীভাবে খাবে, কথা বলবে। কিন্তু এই সময় দাঁড়িয়ে ওই থিওরিগুলো বা ওই ডেফিনেশনগুলো আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে আমার অভিজ্ঞতা দিয়ে যা কিছু দিয়ে এখন সেগুলোকে মানে তারা বেশি গ্রহণযোগ্যতা নেই আমার কাছে। ধরুন আজকে সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্টের যেসব ভূমিকাগুলো রয়েছে, যেভাবে এইগুলো হলে পরে সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট হবে, আমি বললাম কেন? তার যুক্তি রয়েছে, তার পরামর্শ রয়েছে, তার প্রত্যেকটা জায়গায় ফিলোসফি রয়েছে, আমি মানতে পারি না সেগুলো। সব কিছু মানতে হবে বিদেশি থিওরি। একজন জার্মান থিওরিস্ট বা একজন জার্মান একাডেমিশিয়ান সেগুলোকে যদি মানে থিওরাইজড করেন, তার সমস্ত মতামত আমাকে মানতে হবে। তার স্থান, কাল, পাত্র, তার সমাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে একরকম। আর আমার এখানে স্থান, কাল, পাত্র, সমাজ সব কিছু মিলিয়ে একরকম, তো এটা আমি মানতে পারি না। যার জন্য এই যে বাবা ধরে বলছি যে দুর্গাপুজো শিল্প, তো দুর্গাপুজো শিল্প নামেই আখ্যায়িত। এটার জন্য আলাদা করে নাম বা বিদেশ থেকে ধার করা এসে এই সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট বা ইনস্টলেশন আর্ট এসব বলার কোনো প্রয়োজন নেই। এটা এর মতন আমাদের মতো, আমাদেরটা একদমই আলাদা, সবার পৃথিবীর মধ্যে একদমই আলাদা। আপনি তো নানা ক্যানভাস খুঁজে নিয়েছেন, কখনো একদম ছবি আঁকার যে ক্যানভাস, তারপরে ইন্টারন্যাশনালি যেভাবে আপনি অনেকগুলো পুরস্কার পেলেন, সেটা একটু বলুন না। মানে বডি আর্ট বা এরকম না, শব্দটা বডি আর্ট না, বডি আর্ট শব্দের অর্থ আলাদা। এটা দিস ইজ বডি পেইন্টিং। আচ্ছা, বডি পেইন্টিং, বডি আর্ট একদম ডিফারেন্ট জিনিস, মানে হেল এন্ড হেভেন ডিফারেন্ট। আচ্ছা, বডি পেইন্টিং যেটা, এটা মানে কিভাবে ইন্সপায়ার্ড হলেন, হঠাৎ করে সেই জায়গাটাতে গেলেন কেন? মানে আমার আসলে কোনো জনারে না একদিন বেশি দিন টিকতে ইচ্ছে করে, এটাই শিল্পীর একটা মূল জায়গা। করছি, হঠাৎ করে মনে হলো ঠিক আছে, দেখলাম হিউম্যান বডিতে পেইন্টিং হয়, সেটা নিয়ে চর্চা করতে 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 এই জায়গায় পৌঁছলাম। এটা তো মানে ভারতে খুব একটা মানে ভারতে এখন হয়তো হয়, কিন্তু আপনি তো করেছেন আজকে থেকে প্রায় 5-6 বছর আগে, এবং বহু আগে হয়েছে, বুঝলেন, বহু প্রাচীন কাল থেকে না এই শিল্প হয়ে আসছে। আজকে ধরুন কর্ণাটকে বাঘ সেজে ঘুরে বেড়ানো, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীনাথ বহুরূপীর কথা শুনেছি। রাইট। তো কেন আমি প্রথম কিচ্ছু করিনি, আমি জাস্ট একটু কি বলবো কাল্টিভেট করেছি, নতুন করে নিজেকে করেছি। আমাদের শিল্প, আমার মা ঘুম থেকে উঠে স্নান করে উঠে প্রথম যে টিপটা পড়লেন, বিশেষ বডি পেইন্টিং। এই যে পুজোর সময় পায়ে আলতা পড়ছেন, একটা রূপ থেকে আরেকটা রূপে পৌঁছে যাও ধুম করে, মানে পুরো ভোলটাই চেঞ্জ হয়ে গেল, দিস ইজ বডি পেইন্টিং। আচ্ছা, বিয়ের সময় মেহেন্দি পরা হয়, হ্যাঁ, এই সবই বডি পেইন্টিংয়ের। এ তো মানে বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে, নতুন করে কিছু না। যে বহুরূপী যারা যে ভিক্ষে করে বা যা কিছু করে, এটা বডি পেইন্টিং। আমি নতুন করে কিচ্ছু করিনি, আমি আমার মতন করে একটু অন্যভাবে বলার চেষ্টা করেছি। মানে হিউম্যান ক্রাইসিসের কথা হিউম্যান বডিতে থেকে আমি সারা বিশ্বের দরবারে পৌঁছানোর চেষ্টা করেছি একটা কম্পিটিশনের মাধ্যমে। সেটা কি এখনো চলছে? না, এ আর 5 বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, আর ভালো লাগে। বাবা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া তো মুখের কথা নয়, মানে যা ছুঁয়েছেন সেটাতেই সোনা ফলিয়েছেন আর কি। মানে ভেতরের শিল্পী, এত বড় একজন শিল্পী রয়েছে। আচ্ছা, এখানে কোথাও একটা আমাদের যে লিগ্যাসি আপনি বলছিলেন, বোঝাচ্ছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছিলেন, হ্যাঁ, সেটা একটু বলুন না। মানে ঠাকুর বাড়ির যে স্টেজের ডেকোরেশন বলুন, ঠাকুর বাড়ির সব কিছুর মধ্যে যে একটা মানে আর্ট ছিল, সেটা কোথাও আপনাকে আড়ালে আপনালে ঠাকুর বাড়ি না থাকলে পরে বাঙালির বাংলা বলা সব কিছু শেষ। ধরুন আজকে রবি ঠাকুর বলুন, আজকে মৃণালিনী দেবী বলুন, অমন ঠাকুর বলুন, প্রত্যেকটা গগন্নাথ ঠাকুর, প্রত্যেকটা দিকপাল এক একটা জায়গা ধরে রেখে। এই ধরুন আপনি শাড়ি পরেছেন, যে ব্লাউজ পরা রীতি ছিলই না। জ্ঞানদানন্দিনী দেবী উনি হঠাৎ করে এই
কামিজের যেটা আছে সেটাকে নিয়ে করে এই যে ইনভেনশন প্রত্যেকটা মুহূর্তে মানে ওই পরিবর্তন না থাকলে পরে হতো না হয়তো। শিল্পের ক্ষেত্রেও তাই। আজকে ধরুন নব্য ভারতীয় শিল্পকলা বা আমি বলছি যে সারা পৃথিবীর এখনও সবথেকে বড় মহান পোস্ট মডার্ন আর্টিস্ট যদি হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। কেন বলছেন? এটার জন্য আমাকে অনেক ব্যাখ্যা করতে হবে, কারণ আমি ব্যাখ্যা করতে গেলে পরে হয়তো আমার রাত খাবার হয়ে যাবে। একটু ছোট্ট করে একদম প্রথম যে অনুভূতিটা আপনার হয়, দেখুন, গ্রেটেস্ট আমরা পোস্ট এখনো মডার্ন পর্যন্ত আর্টিস্ট বলছেন যেটা, রবি ঠাকুরকে, চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঙালি চিনলো দেখুন, কোথায়? রবীন্দ্রনাথ ছবি ভীষণ গোপন, ভীষণ আপন। রবীন্দ্রনাথের ছবি নিয়ে বিশ্লেষণ করাটা খুব চাপে, কারণ আমরা এখনো আত্মস্থ করতে পারিনি। অনেক সমষ্টিগত লাইন নিয়ে একটা অবয়ব তৈরি হয়, এবং উনি ওই মানে ওনার জীবনস্মৃতিতে লিখছেন যে সাহিত্য এবং সাহিত্যের ভাষার প্রতি আমার সংশয় এসছে, আমার অপরাহ্ন জীবনে পড়ে থাকবে আমার ছবি আর গান। তো একজন মহর্ষি মানুষ সে কখন বুঝতে পারে কথাটা? তো উনি বুঝেছিলেন যে গান এই ছবি কবিতা লিখে আর সাহিত্য করে বেশি দিন আমি টিকতে পারবো না, কারণ এই ভাষাটা আস্তে আস্তে করে মানে বিলুপ্ত প্রায় হয়ে যাবে, পাল্টাতে থাকবে, পাল্টা না বিলুপ্ত প্রায় হয়ে যাবে। আচ্ছা, উনি যার জন্য একটা এমন ভিজুয়াল আর্টের কাছে গেলেন বা এমন একটা শিল্পের কাছে গেলেন যে সুর, যদি গানের কথা নাও শুনি সুরগুলো কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে। এবং ছবি কিন্তু মনে কারো 100 কেন মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন বাঁচিয়ে রেখে দেবে। 2,500 ছবি হ্যাঁ, এঁকেছে। তো উনি একবার ইতিহাসের কাছে গেছেন, একবার ভবিষ্যতের কথা বলছেন। এই দোদুল্যমান অবস্থা পেন্ডুলামের মতন এই যে কথা বলছেন, যেখান থেকে আমি বলছি পোস্ট মডার্ন আর্টিস্ট ওনাকে সেভাবে, অথচ আমরা বাঙালিরা চিত্রকর রবীন্দ্রনাথকে একদমই চিনতেই পারলাম না। ওই মানে সুর সৃষ্টিকর, গানের সৃষ্টি করেছেন এই আর কি। ছবি, রবীন্দ্রনাথের ছবিকে সেভাবে কেউ রবি ঠাকুর নিজেও এটা খুব অভিমান করে বলেছেন, আমার ছবি তো ভারতের মানুষ বুঝবে না, তাই বিদেশ চলে গেছেন বারবার করে। ঠিকই তো বলেছেন, মূল্যায়ন করার জন্য একদম একদম। আরে বাবু পরে নেব এটা। আচ্ছা, জাস্ট কথাটা বলে শেষ করে অমর ঠাকুর নিয়ে বলতে গেলে অনেকটা বলতে হবে আমার। কেন অমর ঠাকুর যে নব্য ভারতীয় ধারা তৈরি করলেন, কোথা থেকে কোন এলিটিজমকে ভেঙে আমাদের এখানে নামালেন, এটা একদম পুরো আপনাকে ধরে হয়তো স্টুডিও বসেই কথা বলতে হবে। তাই বলবো খুনি একদিন অমর ঠাকুরের আঁকাটা বোঝার জন্য, এবং ছবি দেখি কিন্তু সেটাকে আমরা বুঝি না, তাই না? আর্টের এখানেই সমস্যা হয়েছে, আমরা দেখে খুব আনন্দ পাই কিন্তু সেটা মগজে ঢোকাই না। কিন্তু আমরা শুনুন, প্রথম যারা দৃশ্য করার প্রথম ব্যাপার কি জানেন তো? হ্যাঁ হ্যাঁ, আগে দেখে চোখ দিয়ে পার্সিভ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, তারপর তুমি মাথায় না। প্রথমে তুমি জটিল করে তুলতে চাও না, জটিল করে ভাবতে চেষ্টা করো না, আচ্ছা, এটা খুব মুশকিল। রবি ঠাকুরের ছবি খুব জটিল, খুব কঠিন। যদি এটা ভেবে নিই তাহলে রবি ঠাকুরের ছবির ভেতরে ঢোকা যাবে না, হাঁটা যাবে না। কারণ ওই যে পরন্ত আলোতে রবি ঠাকুরের এই মুখ বা ল্যান্ডস্কেপ যেগুলো আছে এইভাবে ভাবা যাবে না, খুব জটিল দেখবো না, ব্যাপারটা তা নয়। আমরা দেখতেই তো শিখিনি, যার জন্য আমি বারবার ধরে প্রত্যেককে বলি এভরিবডিকে যে ওয়েজ অফ সিন, জন বার্জারের লেখা ওয়েজ অফ সিন, এটা পড়তে হবে। কারণ অমর ঠাকুরের বাগেশ্বরী চিত্রাবলী পড়াটা খুব চাপের, আচ্ছা, বাংলায় লেখা। ওটা উপলব্ধি করতে গেলে পরে আমাদের অনেকটা দূর হাঁটতে হবে আর কি, পড়তে হবে, তাহলে পড়া যায় না। ধন্যবাদ আপনাকে, মানে আপনি যে সময় দিয়েছেন এই ব্যস্ততার মধ্যে, এটাই অনেক।